সিনিয়র আইনজীবী জেরাই খান পান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। সিনিয়র আইনজীবী জেরাই খান পান্নাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শেখ হাসিনাই ভালো ছিল এই কথা বলবেন? নির্বাচন ব্যবস্থাকে যিনি ধ্বংস করে দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশনকে যিনি ধ্বংস করে দিয়েছেন, পেশাজীবী আইনজীবীদের সংগঠন ধ্বংস করে দিয়েছেন, সাংবাদিকদের সংগঠন ধ্বংস করে দিয়েছেন, পুলিশ ধ্বংস করেছেন, পিএসসি ধ্বংস করেছেন, ব্যাংকিং খাত ধ্বংস করেছেন, আর্থিক সেক্টর ধ্বংস করেছেন, বৈদেশিক খাত ধ্বংস করেছেন, তথাকথিত উন্নয়নের নামে সবকিছু ধ্বংস করে দিতেন। জেরাই খান পান্না এগুলো খুব ভালো করে জানেন। তারপরেও তিনি দায় দিচ্ছেন বর্তমান প্রজন্মকে। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন বিএনপি মনে করছে যে নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, দ্রুত নির্বাচন হবে। বিএনপির লোকজন যথেষ্ট খুশি হয়েছে, কিন্তু না, নির্বাচন হতে দেরি আছে। আপনারা নাকে তেল দিয়ে ঘুমান। আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিক পথেই আগাচ্ছেন, বাংলাদেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। আমি যেই চিঠিটা পেয়েছি, দর্শক, কথাই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। সর্বনাশটা হচ্ছে আদানি গ্রুপের। গৌতম আদানি বিদ্যুৎ চুক্তিতে সুবিধা পেতে পারে বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তো জেরাই খান পান্না বলছেন বর্তমান প্রজন্ম দেশ ধ্বংস করছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে বর্তমান প্রজন্ম কি করলো যার পরিপ্রেক্ষিতে দেশ ধ্বংস হচ্ছে। বর্তমান প্রজন্ম কি করেছে? বর্তমান প্রজন্ম বলতে তিনি নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বুঝিয়েছেন। তো তারা আসলে দেশ ধ্বংসের জন্য কি করেছে? তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন করেছে, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলন শেখ হাসিনা গুলি করে হত্যা করতে চেয়েছিল, শিক্ষার্থীরা সেই গুলিকে সামনে থেকে মোকাবেলা করেছে, বুক পেতে দিয়ে হত্যাকাণ্ড মেনে নিয়েছে, কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে যায়নি। ওই যে পুলিশের সেই বক্তব্য, স্যার একটা গুলি করি একটাই মরে বাকিটি সরে না, ওই একটা গুলি করলে একটা মরে বাকিটি সরে না, এই ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তি। তো এই আন্দোলন করে একটা দানব শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হলো। শেখ হাসিনা সরকার যে খারাপ ছিল, ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট শব্দ হয়তো তিনি বলেননি, দানব শব্দ হয়তো তিনি বলেননি, কিন্তু শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন, হত্যা, জালিয়াতি, লুটপাট, অর্থ পাচার ইত্যাদি ইত্যাদি বিষয়ে সবগুলো, আমি যতগুলো বিষয় বললাম ততগুলো বিষয় না থাকলেও অধিকাংশ বিষয়ে জেরাই খান পান্না তো সোচ্চারই ছিলেন। তো শিক্ষার্থীরা সেই আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটালো, শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। এই কাজটি তো বর্তমান প্রজন্ম করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। তাহলে তারা কিভাবে দেশ ধ্বংস করছে? সরকারের বয়স তো মাত্র 3 মাস পার হলো, 100 দিন পার হলো। এই 100 দিনের মধ্যে তারা কি করলেন যে দেশ ধ্বংস হয়ে গেল? জেরাই খান পান্না বলছেন। তাহলে কি জেরাই খান পান্না মনে করছেন যে শেখ হাসিনা যে গণহত্যা চালালো, এই গণহত্যা শেখ হাসিনা চালান নাই? অথবা জেরাই খান পান্না কি এই গণহত্যা সমর্থন করছেন যে শেখ হাসিনার গণহত্যা ঘটানোটা সঠিক ছিল? ছাত্র জনতাকে যদি গুলি করে, ওই যে পুলিশের গুলি করে একটাকে গুলি করে একটাই মরে বাকিটি সরে না, এটাকে জাস্টিফাই করছেন জেরাই খান পান্না? এটা দিয়ে তিনি বলছেন যে দেশ ধ্বংস করা হলো? জেরাই খান পান্নার মূল অভিযোগটা কি? জেরাই খান পান্নার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছিল, সেটা থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে। এটা নিয়ে দেশব্যাপী একটা প্রতিক্রিয়া হয়েছে, জেরাই খান পান্নার নামে কেন হত্যা মামলা হবে, হত্যা প্রচেষ্টা মামলা হবে। সারা দেশে গণমাধ্যমের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত পাওয়া গেছে 800 মতো মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, শহীদ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য অনুযায়ী 1,500-এর উপরে। এই 1,500 মানুষকে যে হত্যা করে পালালো শেখ হাসিনা, এবং তার পরিবারের এক একজন শহীদের পরিবারের সদস্যরা যখন একটি মামলা করতে গেছে, তখন তারা মামলা করেছে, পুলিশের কাছে মামলা করতে গেছে, পুলিশ আরও অনেক আসামিকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একটা কৌশলে পুরো সরকারকে একটা বিব্রত করা, গণ অভ্যুত্থানকে একটা প্রশ্নবিদ্ধ করার একটা কৌশল ছিল। সেই কারণেই হয়েছে, এবং সেই কারণেই জেরাই খান পান্নার নামে মামলা হয়েছে, এবং সেই মামলার প্রতিক্রিয়া হয়েছে দেশব্যাপী। কেন তাকে আসামি করা হলো, পরে তার নাম প্রত্যাহারও করা হয়েছে। এখন এই বিষয়টি জেরাই খান পান্নাকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। ক্ষুব্ধ করতেই পারে, ক্ষুব্ধ করার যুক্তি আছে। এই জন্য কি বর্তমান প্রজন্ম দেশ ধ্বংস করছে এরকম একটা সিদ্ধান্তে পৌঁছে যাবেন? গণহত্যাকে সমর্থন করবেন? শেখ হাসিনাই ভালো ছিল এই কথা বলবেন? নির্বাচন ব্যবস্থাকে যিনি ধ্বংস করে দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশনকে যিনি ধ্বংস করে দিয়েছেন, পেশাজীবী আইনজীবীদের সংগঠন ধ্বংস করে দিয়েছেন, সাংবাদিকদের সংগঠন ধ্বংস করে দিয়েছেন, পুলিশ ধ্বংস করেছেন, পিএসসি ধ্বংস করেছেন, ব্যাংকিং খাত ধ্বংস করেছেন, আর্থিক সেক্টর ধ্বংস করেছেন, বৈদেশিক খাত ধ্বংস করেছেন। এমন কোনো সেক্টর নেই শেখ হাসিনা ধ্বংস করেনি। তথাকথিত উন্নয়নের নামে সবকিছু ধ্বংস করে দিতেন। জেরাই খান পান্না এগুলো খুব ভালো করে জানেন। তারপরেও তিনি দায় দিচ্ছেন বর্তমান প্রজন্মকে।
1/11-এর সময় শেখ হাসিনা যখন বিপদে ছিল তখন কিছু মানুষ শেখ হাসিনার কাছাকাছি গিয়েছিল, শেখ হাসিনা তাদের পুরস্কৃত করেছিল। জেডাই খান পান্না কি এরকম কোনো পুরস্কারের আশায় এই কথাগুলো বলছেন? ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনটিকে তিনি অস্বীকার করছেন? এত মানুষকে হত্যা করার বিষয়টিকে জেডাই খান পান্না অস্বীকার করছেন? শেখ হাসিনা যে ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছেন এটার অস্বীকার করছেন? শেখ হাসিনা যে উন্নয়নের নামে তার লোকজনদের লুটপাটের সুযোগ দিয়েছে এটা অস্বীকার করছেন? টাকা পাচারকে অস্বীকার করছেন? শেখ পরিবারের যে অনিয়ম দুর্নীতি এটাকে অস্বীকার করছেন? আমি জানি না। জেডাই খান পান্নার প্রতি আমার শ্রদ্ধা ছিল, এখন একটু কমে যাচ্ছে তার কথার কারণে, আচরণের কারণে। আমি কোনোভাবেই কথা মনে করছি না বা আপনাদেরকে এটা বোঝাতে চাইছি না যে ডক্টর ইউনূসের সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করলেই তিনি ভালো মানুষ, সমর্থন না করলে ভালো মানুষ নয়, সেটা কোনোভাবেই বোঝাতে চাইছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, তার পরিপ্রেক্ষিতে একটা সরকার ক্ষমতায় এসেছে, দেশ পরিচালনা করছে। মানুষের যে বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হতে সময় লাগছে বা পূরণ হচ্ছে না। সবাই দাবি দাবা নিয়ে হাজির হয়েছে। 15 বছর 16 বছর কোনো দাবির কথা বলা যায়নি, দমন নিপীড়ন করা হয়েছে, তারা এখন কথা বলার সুযোগ পেয়েছে, দাবি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুলিশ এখনও পুরোপুরি সক্রিয় নয়, শেখ হাসিনার কারণে, এই সরকারের কারণে নয়। জিনিসপত্রের দাম কমেনি, উল্টো আরও কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে, কোনো কমেছে, কোনোটা ক্ষেত্রে বেড়েছে। এখন জিনিসপত্রের দাম কমানো, যে সরকারি ক্ষমতায় আসুক, বাস্তবতা হচ্ছে জিনিসপত্রের দাম কমানো প্রায় অসম্ভব। কেন অসম্ভব? কারণ আমাদের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা, এই কারণে কমানো অসম্ভব। অপকর্ম করে গেল শেখ হাসিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রক্ত দিয়ে তারা শেখ হাসিনাকে অপসারণ করলো, পতন ঘটালো, পাল্লাতে বাধ্য করলো। ক্ষমতায় এলো ডক্টর ইউনূস, দায়িত্ব নেওয়ার সাথে সাথে চারিদিক থেকে একটা বিশৃঙ্খলা তৈরি হলো। গণঅভ্যুত্থান মানেই বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যই একটা গণঅভ্যুত্থান পরবর্তী একটি সরকার। তো সেই সরকারের সামনে এত দাবি, সেই সরকার এখনও পুরোপুরি কাজই শুরু করতে পারছে না। সেই সরকারকে ব্যর্থ বলা হচ্ছে, সেই সরকারের চালিকা শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলা হচ্ছে যে তারা দেশ ধ্বংস করছে। তাহলে জেডাই খান পান্না কি করছেন? জেডাই খান পান্নারা কি করছেন? তারা কি বুঝে করছেন? নিশ্চয়ই বুঝে করছেন। জেডাই খান পান্না অত্যন্ত বুদ্ধিমান মানুষ, বড় আইনজীবী। বহু বড় মানুষ নিজের ব্যক্তি সুবিধার জন্যে, অন্যের অপকার করার জন্যে আত্মসমর্পণ করেন, দেশবিরোধী অবস্থানও নেন। আমি জানি না জেডাই খান পান্না বর্তমানে কোন অবস্থান নিচ্ছেন, তিনি কি প্রমাণ করতে চাইছেন, তিনি কি অর্জন করতে চাইছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত দৃশ্যমানভাবে এমন কোনো কিছু করেনি যার মাধ্যম দিয়ে বলা যায় যে তারা দেশ ধ্বংস করেছে। তাদের অনেক আচরণের সঙ্গে আপনি একমত না হতে পারেন, তাদের অনেক কাজের আপনি সমালোচনা করতে পারেন, ডক্টর ইউনূস সরকারের অনেক কাজের আপনি সমালোচনা করতে পারেন, সেই করার অধিকার সবার আছে। ডক্টর ইউনূস নিজেও বলেছেন সরকার সেটা শুনবে কি শুনবে না সরকারের ব্যাপার, কিন্তু সমালোচনা করার অধিকার আছে। কিন্তু তাই বলে তারা দেশ ধ্বংস করে দিচ্ছে এই কথা বলার অধিকার নিশ্চয়ই আছে। কিন্তু যে কোনো সচেতন বুদ্ধিমান মানুষ এই কথা কি বলতে পারেন? জেডাই খান পান্না বলছেন, তার মানে হচ্ছে জেডাই খান পান্না যে গেম খেলছেন, সেই গেমে তার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার একটা মোহ নিয়ে তিনি গেম খেলছেন। খেলতেই পারেন, বহু মানুষের কাছে এই দেশ কোনো বিষয় নয়, পরিবার বা ব্যক্তিই বিষয়, যেমন ছিল শেখ হাসিনার কাছে। একই রকমভাবে এখন হয়তো জেডাই খান পান্নার কাছে, তিনি এখন এই বয়সে এসে নিজে কি পেলাম এইরকম একটা ধারণা তার ভেতরে তৈরি হয়েছে। এত মানুষ উপদেষ্টা হলো, আমি কি পেলাম, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ভয়াবহ বিপর্যয় ঘটায়। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছিল, তখন মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছিল, দেশ তো স্বাধীন হলো, আমি যুদ্ধ করলাম বা আমার পরিবার যুদ্ধ করলো, আমি কি পেলাম? আমার ভাগ্যের তো পরিবর্তন হলো না, চারিদিকে আওয়ামী লীগের লোকজন লুটপাট করছে। 2024 সালে এসে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, শেখ হাসিনার পতন ঘটলো, শেখ হাসিনার পুরো সরকার পালিয়ে গেল। অনেকেই প্রশ্ন করতেই পারেন, যিনি রক্ত দিয়েছেন তার ভাই, বাবা, মা, বাবা, বোন, প্রশ্ন করতেই পারেন যে আমরা কি পেলাম, আমি কি পেলাম? জেডাই খান পান্না সেই আন্দোলনকে সমর্থন করেছেন, তিনিও মনে করতে পারেন যে আমি কি পেলাম। এখন তিনি যদি মনে মনে কিছু প্রত্যাশা করে থাকেন এবং সেটা যদি না পেয়ে থাকেন, তাহলে তার ভেতরে রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে। উপদেষ্টা হতে চাইলে সেটা যদি হতে না পারেন বা তাকে যদি বানানো না হয়, তাহলে রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, প্রকাশও করতে পারেন। তাই বলে বর্তমান সরকারের চালিকা শক্তিকে, অভ্যুত্থান ঘটানো অবিস্মরণীয় অবদান যাদের, তাদেরকে আপনি বলবেন যে তারা দেশ ধ্বংস করছে? একটু আয়নায় দাঁড়াতে হবে না? আয়নার সামনে দাঁড়াতে হবে না জেডাই খান পান্নাকে? প্রখ্যাত আইনজীবী বলেছি আপনাকে সম্মান দেওয়ার জন্য, আপনি আসলে মাঝারি মানের আইনজীবী, তাতে কোনো সমস্যা নেই, আমরা অধিকাংশ মানুষই মাঝারি মানের। কিন্তু বিবেকটা তো মোটামুটিভাবে সমন্বত রাখা দরকার। শেখ হাসিনার দুঃশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, শেখ হাসিনার চুরি, জালিয়াতি, বাটপারি মুক্ত হয়েছে বাংলাদেশ, শেখ হাসিনার গুম খুন মুক্ত হয়েছে বাংলাদেশ, শেখ হাসিনার গণহত্যা মুক্ত হয়েছে বাংলাদেশ। খুব কম অর্জন নয় এটা। জেডাই খান পান্না নিশ্চয়ই এটা বুঝেন। তিনি ব্যক্তিগত তার লাভ বা ব্যক্তিগত প্রাপ্তির আশায় এই সব কিছুকে অস্বীকার করে ছাত্র জনতার উপরে দায় চাপাচ্ছেন। একটি মামলা হয়তো তার ক্ষেত্রে ভূমিকা রাখছে, আরও বেশি তিনি অনেক কিছু পেতে চাইছেন হয়তোবা, সেই কারণেই তিনি এই কথা বলছেন।
ইতিহাস জেডাই খান পান্নাকে তার মতো করেই মূল্যায়ন করবে। তিনি যত বড় আইনজীবী হয়ে থাকুন না কেন, এই ভূমিকা, তার এই অবস্থান ইতিহাস থেকে তিনি কখনো কোনো দিন মুছে ফেলতে পারবেন না। আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনুস সঠিক পথেই আগাচ্ছেন। উনি শত দিনের যে ভাষণে বলেছিলেন গত 15 বছরের সকল বিচার হবে, এবং সেই কথার উপর আমি আস্থা রাখতে চাচ্ছি। আশা করি উনি সঠিকভাবেই সেই পথ অবলম্বন করে বাংলাদেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। আমি যেই চিঠিটা পেয়েছি সেখানে গত 16 বছরে আয়নাঘর, গত 16 বছরে যারা যারা বাংলাদেশে গুম, খুন এবং আয়নাঘরের সাথে জড়িত ছিল তাদের বড় বড় রুই কাতলা কিছুদের নাম প্রকাশিত হয়েছে, তাদের পাসপোর্ট বাতিল করার আদেশ হয়েছে এবং তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাই সবাই অতন্দ্র প্রহরী হয়ে শুধু বিমানবন্দর নয়, আমি বিজিবিকে বলবো এবং সারা বাংলাদেশের সকল জনগণকে বলবো, এদের উপরে কড়া নজর রাখুন এবং এদেরকে যেখানেই পাবেন এদেরকে সামাজিকভাবে ধিক্কার জানান। সবচেয়ে বড় ক্রিমিনাল আমার জানা মতে হচ্ছে এই বদমাসটা লেফটেন্যান্ট জেনারেল আকবর, যার কথা আমি গতকালকেও আপনাদেরকে বলেছি যে সেনানিবাসে বসে সে রয়ের প্রধানের সাথে প্রতিনিয়ত মিটিং করে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং কি করে এই বিপ্লবী সরকারকে সরানো যায় তা নিয়ে তার সকল কর্মকাণ্ড চলছে। এই লোকটা আমাকে 2012 সালে, এই জেনারেল আকবর 2012 সালে আমাকে ডিজিএফআই সদরে ডেকে হুমকি দিয়েছিল। আমাকে বলেছিল কথা বলা বন্ধ করতে এবং পত্রপত্রিকায় লেখালেখি বন্ধ করতে। আমি যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার সকল যত দুর্নীতির কাজ এগুলো পত্রিকায় আমি সাথে সাথে লিখে দিচ্ছিলাম। স্বৈরাচারী শেখ হাসিনার চোরপুত্র জয়ের সমুদ্র চুরির কথা আমি পত্রিকায় লিখেছিলাম, যা নয়া দিগন্ত প্রকাশ করেছিল, আর অন্য কোনো পত্রিকা প্রকাশ করার সাহস পাই নাই। তারপরই আমাকে ডিজিএফআই সদরে ডেকে আমাকে হুমকি ধামকি দেয়। এই হচ্ছে আরেক ক্রিমিনাল, মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। এমন কোনো খারাপ কাজ নাই যে এ করতে পারে না। মেজর জেনারেল আকবর এবং এই লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বাংলাদেশে যে কত মানুষকে হত্যা করেছে তার কোনো সীমা নাই। কথায় কথায় মানুষকে হত্যা করেছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট করেছে ভয় দেখিয়ে। এই হচ্ছে আরেক ক্রিমিনাল সাইফুল আবেদিন, মেজর জেনারেল সাইফুল আবেদিন। এই বদমাসটা 1,500 কোটি টাকা নিয়ে হাসিনার কাছ থেকে নিয়ে নির্বাচনের সময় ওই টাকা নিয়ে তারপরে সে দেশ ছেড়ে পালিয়ে সে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে, চুরির টাকা দিয়ে সেখানে বউ বাচ্চা নিয়ে থাকছে। এই বদমাসটারও কাহিনী আছে। এর শ্বশুর বাড়ি হচ্ছে গফরগাঁও, যেখানে আমার নিজের বাড়ি। তার শ্বশুরকে মিলে এমনও কোনো পাপ কাজ, অত্যাচার, মানুষকে অত্যাচার গফরগাঁয়ে করা বাকি রাখে নাই। তারপরে তো বাংলাদেশেও এই ডিজিএফআই ডিজি থাকা অবস্থায় মানুষ গুম, খুন অনেক কিছু করেছে, বহু মানুষ সাক্ষী আছে। সর্বোপরি সর্বশেষে যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন পর্যন্ত যে ডিজিএফআই ছিল, এই মেজর জেনারেল হামিদুল হক, এই লোকটাও কিন্তু শেষ সময় এসে কম পাপ কাজ করে নাই। আমার আপন ছোট ভাই, তার ছেলে সন্তান হওয়ার পরে 3 দিন পরে সন্তান মারা যায়, তাকে বনানী কবরস্থানে কবর দিয়ে বাসায় এসে দেখে এই বদমাশ মেজর জেনারেল হামিদ তাকে গ্রেফতার করার জন্য সারা বাসা মহাখালী ডিএইচএস ঘিরে রেখেছে। দেশের জন্য লড়াই করেছি আমি, সংগ্রাম করেছি আমি, আমার ভাই বোন কি করেছে, তাদের জীবনটা, আমার পুরো পরিবারের জীবনটা দুর্বিষহ করে দিয়েছে এই জেনারেল আকবর, জেনারেল সাইফুল আলম, জেনারেল সাইফুল আবেদিন এবং এই জেনারেল হামিদ। এই কয়েকটা বদমাশ মিলে আমার সারা পরিবারের জীবনটা নাবিশ্বাস করে তুলেছে। এরা এমন অত্যাচার করা বাকি রাখে নাই। ব্যবসা বাণিজ্য আমার ভাইদের সমস্ত ধ্বংস করে দিয়েছে, ঘর ছাড়া করেছে। এই এতটা বছর ধরে বলে এসেছি, এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, আল্লাহর রহমতে সেই দিন এসেছে। এবং আস্তে আস্তে আরো বড় বড় রাঘব বল থেকে শুরু করে ছোট ছোট যেই পুঁটি মাছ পর্যন্ত ধরা হবে, কাউকে ছাড়া হবে না। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু সামাজিকভাবে এদেরকে বর্জন করুন, এদেরকে এবং এদের পরিবারকে বর্জন করুন। কেন পরিবারকে? যখন এই বদমাশগুলা যখন অন্যের পিতামাতাকে বা অন্যের পিতাকে গুম করে নিয়ে যাচ্ছিল, হত্যা করছিল, অন্যদেরকে এতিম করছিল, অন্য মহিলাদের স্বামীদেরকে নিয়ে হত্যা করছিল, তখন তার পরিবার কেন প্রতিবাদ করে নাই? এদের স্ত্রী কেন প্রতিবাদ করে নাই? এদের সন্তানরা কেন প্রতিবাদ করে নাই? সুতরাং তাদের স্ত্রী সন্তানরাও একই পাপের পাপী।
এদের সবাইকে সামাজিকভাবে বর্জন করুন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।